আমি সম্ভবত আজকের আয়োজনের শেষ বক্তা। তো এই সুযোগে আমি সৃজনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আজকের অনুষ্ঠানে যারা আলোচক হিসেবে ছিলেন, যারা লেখক ছিলেন এবং যারা শ্রোতা হিসেবে আছেন, তাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকে আছেন যারা ঢাকার বাইরে থেকে এসেছেন অনেক কষ্ট করে। তো আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং আমরা আশা করব যে আমাদের সামনের যে আয়োজনগুলো থাকবে সেখানেও আপনারা এ ধরনের আন্তরিকভাবে আপনারা উপস্থিত থাকবেন, এবং আমরা অবশ্যই উৎসাহিত হব আপনাদের এই উপস্থিতিতে। তো আজকে শফিক ভাইয়ের যে কবিতা, এটা নিয়ে আমার আগে দুজন বিজ্ঞ আলোচক কথা বলে গেছেন। তো আমার আসলে খুব বেশি কিছু বলার নাই, আমি জাস্ট পড়ে যেটা মনে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু বলবো। কবিতা নিয়ে যদি বলতে হয়, কবিতা খুব শক্তিশালী একটা শিল্প মাধ্যম। আমাদের যাপিত জীবন, সমাজ, রাজনীতি, অস্তিত্বের সংকটের বহুমাত্রিক রূপ আমরা কবিতায় অন্য রূপে প্রতিফলিত হতে দেখি, এবং আমাদের যে বাস্তবতা এটাকে এক ধরনের চিরন্তন শিল্প লোকে কবিতা আমাদের নিয়ে যেতে পারে, এবং সেখানে আমাদের ব্যক্তিক এবং সামষ্টিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো কবিতা একটা চমৎকার আবহাওয়ায় তুলে ওঠে। তো আমাদের শফিকুল ইসলাম ভাই সাহিত্যের বিচিত্র শাখায় তিনি বিচরণ করছেন, এবং কাব্য সাধনায় তিনি নিরলস, এবং কবিতা লেখায় তিনি খুবই আন্তরিক এবং সৎ। তো আজকের আয়োজনে যে কবিতাগুলো তিনি পাঠ করেছেন এটা খুব সহজে পাঠকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম আমার কাছে মনে হয়েছে, এবং এই কবিতাগুলোতে মোটা দাগে আমাদের বিরূপ সমাজ বাস্তবতা, স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা, মানবিক বিপর্যয়, মানুষের সীমাহীন লোভ লালসা এবং প্রেমের আকুলতা প্রকাশিত হয়েছে সবগুলো কবিতার মধ্যে। যেগুলো পড়েছেন সেই কবিতাগুলোতে প্রথমে যে কবিতাটা তিনি পড়েছেন, বিদ্রোহীর বিষ, এই কবিতায় আমাদের সমাজ পরিপার্শ্বকে যেন আমরা নতুন করে দেখতে পাই, যেখানে দেখা যায় ধর্মের নামে অধর্ম, শান্তির নামে অশান্তি, আলোর নামে অন্ধকার, এবং এখানে একে অন্যকে নিরন্তর প্রশ্নবিদ্ধ করে স্বার্থ সিদ্ধির খেলা যে চলছে সেই দিকটা তিনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। এবং এজন্য বিবেকবান ও চিন্তাশীল মানুষদের সচেতন তৎপরতাও জরুরি এক্ষেত্রে, সেদিকটা এখানে ইঙ্গিত আছে। আলো জেলে আধার রজনী দূর করার প্রত্যয় এই কবিতাটাতে আমি দেখতে পেয়েছি। বর্গীর কবলে কবিতায় সুযোগ সন্ধানী মহলের অপতৎপরতা ও জনগণকে বোকা বানানোর দৃশ্য ফুটে উঠেছে। বিশেষ করে উদ্দেশ্যপ্রবণভাবে বিভিন্ন মতবাদ ও সাংস্কৃতিক উপাদান আমদানি করে জনগণকে ঘুম পাড়িয়ে স্বার্থসিদ্ধির দিকটি স্পষ্ট হয়ে উঠেছে। এই দিকগুলো কিন্তু আমাদের এক ধরনের, আমি বলবো যে সমসাময়িক বা সাম্প্রতিক এক ধরনের বাস্তবতা, হ্যাঁ, সেই দিকটাকে তিনি তুলে ধরেছেন। এবং কবির ভাষায় রূপকথার সেই ট্র্যাজেডির মতো বর্গী কেবল খেলে যায়, খুব চমৎকারভাবে তিনি বিষয়টা তুলে ধরেছেন এই লাইনটির মধ্যে দিয়ে। ফাঁদের উচ্ছিলা কবিতার নাম থেকে বোঝা যাচ্ছে চতুর লোকদের দুনিয়ায় আমজনতার জন্য তৈরি করা হয়েছে চমৎকার সব ফাঁদ, বিভিন্ন সংঘ ও মানবাধিকারের নামে ফাঁদ, অথচ বিপরীতে প্রকৃতি কোনো সঙ্গ ছাড়াই ভারসাম্যময়। তার মানে প্রকৃতিতে কোনো সঙ্গ নাই, কিন্তু সেখানে একটা চমৎকার ভারসাম্য আছে। তো মানুষ দেখা গেল যে বিভিন্ন সঙ্গ তৈরি করছে, এবং এই সঙ্গগুলো একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থকেই রক্ষা করছে, সেই দিকটাকে তিনি ইঙ্গিত করেছেন। পাগলের প্রেম, এই কবিতাটা পড়তে গিয়ে আমার বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের কথা মনে পড়েছে, যে একটা আফিমখোর চরিত্র, যে আফিম খেলে সে মোটামুটি তার দিব্যচক্ষু খুলে যায়, এবং সমাজের যত অসঙ্গতিগুলো আছে সবগুলোই তার দিব্যচক্ষে ফুটে ওঠে, তিনি বলতে থাকেন। এবং শফিক ভাইয়ের সাথে মনে হয় কমলাকান্তের বঙ্কিমচন্দ্রের একটা মিল আছে, দুজনেই সরকারি আমলা,
কর্মকর্তা ছিলেন এবং বঙ্কিমচন্দ্র ওই চরিত্রটা তৈরি করেছিলেন মূলত এজন্য যে সরকারি চাকরি করে সত্য কথা বলা যায় না ওইভাবে। তো তিনি যেহেতু কমলাকান্ত হচ্ছে আফিমখোর, সুতরাং তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। হ্যাঁ, সে তো আফিমখোরই, নেশাগ্রস্ত। তো এখানে আমরা দেখবো যে সেখানে তিনি পাগল হতে যাচ্ছেন সত্য কথা বলার জন্য। আচ্ছা যাক, তো এখানে কবিতা তিনি পাগল হতে চান, কারণ পাগল হলে তিনি সত্য কথা বলতে পারবেন। পাগল হয়ে একদম যা ইচ্ছা তাই করবেন এবং যেটা কি সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে পারবেন সেই দিকগুলো। তো সেটা তিনি বলেছেন এই কবিতার মধ্যে, সত্য প্রকাশের জন্য তিনি পাগল হতে চান। হ্যাঁ, কারণ অকপট সত্য মুখের উপর বলে দিলেও পাগলকে কেউ কিছু বলবে না। বোঝা না বোঝা কবিতায় প্রকাশিত হয়েছে নীরবতার শক্তি। এখানে কবি নিজেকে বারুদের সঙ্গে তুলনা করে বলেন, মোক্ষম সময়ে বারুদ না পেলে জ্বলি না। লাইনটা আনোয়ারুল হক ভাই উদ্ধৃত করেছেন, ভালো একটা লাইন, খুব চমৎকার এই লাইনটা। জানালা কবিতাটি আমাদের অনুভূতির জগৎকে নাড়িয়ে দেওয়ার মতো একটা কবিতা আমার কাছে মনে হয়েছে। এখানে একটা প্রবাদ বাক্যকে তিনি হয়তো কাব্যরূপ দিয়েছেন মনে হয়, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। অনেকটা আমরা দেখবো যে আমাদের খুব সহজভাবে অনেক কিছু আমরা আমাদের চারপাশে থাকে, আমরা কখনো খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু যখন না থাকে তখন মনে হচ্ছে কী যেন হারিয়ে ফেলেছি, নাই। তো এ ধরনের একটা অনুভূতি এই কবিতার মধ্যে আছে। হ্যাঁ, সেই দিকটা। এবং এখানে দেখা গেল যে একটা পাখির কথা বলা হয়েছে, যে পাখিটা প্রতিদিন তার জানালায় বসতো এবং শীষ দিত। কবি খুব একটা পাত্তা দিতেন না। তো একদিন সেই পাখিটাকে দেখা যাচ্ছে না, তখন কবির যেটা মনে হয়েছে, আমার সমস্ত জুড়ে কেবল পাখিটি বসে আছে। এতদিন তার কথা মনেই নেয়, খেয়ালই করছেন না, কিন্তু যখন সে নাই তখন মনে হচ্ছে পাখিটা পুরো অস্তিত্ব জুড়ে বসে আছে। তো আমার মনে হয় শুধু এখানে শুধু পাখি না, আমাদের অনেক কিছু এরকম আছে আমাদের চারপাশে, যেটা আমার পাশে আছে, আমি হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু সেটা যখন উপস্থিত থাকে না তখন মনে হয় কী যেন হারিয়ে ফেলেছি, খুব বড় কিছু হারিয়েছি এরকম মনে হয়। সেই দিকটা এখানে ফুটে উঠেছে। হৃদয় খোদাই করা প্রেম একটি চিরন্তন প্রেমের কবিতা বলা যায়। অপসরীকে পাওয়ার জন্য কবি ভুল পথেও যেতে রাজি। তিনি ভুল পথে যাওয়ার জন্য প্রস্তুত, ভালোবাসার জন্য। তুমুল তুমুল প্রেমের কবি আর কি। যাক, যদি একটাই প্রেমের কবিতা এখানে পেয়েছে, অধিকাংশই মূলত বিদ্রোহী বলা যায়, বিপ্লবী বিদ্রোহী। আমাদের হুদাভাই খুবই পছন্দ করবেন এই কবিকে। যখন কবি কবিতা পড়ছিলেন হুদাভাইকে উৎসর্গ করেছিলেন, কারণ হুদাভাই আসলে এই ধরনের কবিতায় মনে একটু পছন্দ করবেন, খুব বিপ্লবী টাইপের একটু মারদাঙ্গা ভাব আছে কবিতার মধ্যে। তো যাক, কবিতাগুলো বক্তব্য প্রধান এবং কথোপকথনের ঢঙে লাগে। মানে হচ্ছে খুব দৈনন্দিন জীবনে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, আমাদের যাপিত জীবনে যে শব্দগুলো আসে, সেগুলো তিনি ব্যবহার করেছেন। তো এটাও এক ধরনের, আমি বলবো যে কবিতার শক্তি, একদম কথা বলার ঢঙে কবিতা লেখা, আমাদের যাপিত জীবনের মধ্য থেকে যে শব্দগুলো সেগুলোকে নিয়ে আসা, সেটা তিনি চেষ্টা করেছেন। তবে কবিতাকে আরও লক্ষ্যভেদী শব্দ ব্যবহার করা, সেটা হয়তো তিনি আরও মনোযোগী হবেন সামনে। শব্দকে আরও লক্ষ্যভেদী, আরও ধারালো, বহুমুখী করে তোলা, সেই দিকগুলো হয়তো তিনি আরও আসবে, এটা আমরা তার কাছে প্রত্যাশা করব। তো কবি শফিকুল ইসলাম আমাদের আরও অনেক চমৎকার কবিতা উপহার দেবেন এবং শব্দকে আরও লক্ষ্যভেদী করে তুলে আমাদেরকে আরও মুগ্ধ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।